আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিবার যে কথা বলে থাকি, আমার কথা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে জানাও। আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। একটু দেরি হয়ে গেছে আজকের ক্লাসটি, একটু অপেক্ষা করো। আল্লাহু আকবার। সবাই আমাকে বলো, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। একটু সবাই অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ক্লাসের জন্য সবাই একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমি একটু আজকের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবাই একটু অপেক্ষা করো, বন্ধুদেরকে একটু মেনশন করো। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো। আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমরা শুরু করে দিব আজকের ক্লাসটি। সবাই আশা করি আমাকে স্পষ্টভাবে শুনতেও পাচ্ছ, দেখতেও পাচ্ছ, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। তো আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে। তো আমরা গত ক্লাসে কিন্তু সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করছি, আজকে আমরা সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে আলোচনা করব। ওকে, আমরা বেশিক্ষণ একটা দেরি করব না, যেহেতু আজকে আমাদের প্রায় 10 মিনিট লেট হয়ে গেছে ক্লাসের মধ্যে। তো শুরু করব সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে। ওকে, সবাই খাতা কলম নিয়ে বসো, কারণ ক্লাসটি করতে গেলে অবশ্যই আজকে খাতা কলম তোমাদের প্রয়োজন। খাতা কলম নিয়ে বসো। তো আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করব, গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করছি, আজকে সংখ্যা পদ্ধতির বিয়োগ এবং দুইয়ের পরিপূরক নিয়ে আলোচনা করব। আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে দশমিকে আমরা আজকে আলোচনা করব দশমিক যোগ নিয়ে, দশমিক বিয়োগ নিয়ে। দশমিক বিয়োগ নিয়ে আমরা আলোচনা করব। তো একটু খেয়াল করলে তোমরা এখানে দেখতে পাবা বিয়োগের যে বিষয়টা। ওকে, এখানে আমাদের সাধারণ নিয়মে যেভাবে আমরা বিয়োগ করি ঠিক সেইভাবেই এখানের বিয়োগটা। তো আমি একটু তোমাদেরকে বলি, একটু তোমাদেরকে লিখি। এটা থেকে এটা আমরা বিয়োগ করব। এখন আমরা স্বাভাবিকভাবে নিয়মে যেটা জানি যে স্যার উপরে ছোট সংখ্যা থাকলে, এটা আমাদের স্বাভাবিক দৈনন্দিন কাজে যে আমরা বিয়োগটা করে থাকি সেটা। তা আমরা কি জানি? আমরা জানি যে স্যার এখানে ছোট সংখ্যা থাকলে আর নিচে যদি বড় সংখ্যা থাকে, তাহলে আমরা উপরের এটাকে 10 ধরতে হয়, অর্থাৎ এটাকে 17 ধরতে হয়। তাহলে 17 থেকে 9 চলে গেলে 8 থাকে, আমরা এইভাবেই করতে হবে। ওকে, এটা আমরা জানি। বাট দশমিকের বিয়োগের মধ্যে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে দশমিকের ভিত্তি হচ্ছে 10। এই 10 আমাদের দরকার। দশমিকের ভিত্তি কত? 10। এই 10 আমাদের বুঝতে হবে, শিখতে হবে। ওকে, তো এইবার আমরা দশমিকের যেই
ভিত্তিটা সম্পর্কে একটু ধারণা নিলাম। এই ভিত্তিটা কিন্তু আমাদের কাজে লাগবে। ভিত্তিটা কিসে লাগবে? কাজে লাগবে। ওকে, তো এখানে এই ভিত্তিটা আমাদের কাজে লাগবে। তো আমরা যেই কথাটা বলি, দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু ক্লাসটাকে দিয়ে দিচ্ছি, সবার জন্য শেয়ার করে দিচ্ছি। তোমরা তো আর শেয়ার করো না, আমি নিজেকেই কষ্ট করে শেয়ার করতে হয়। আচ্ছা, এবার আসি, এইটা কত? 7 আর এটা কত? 9। তা আমরা জানি যে 7 থেকে 9 যাইতে পারে না। এটা কি পারে? সম্ভব না। তখন আমরা কি করি? এটাকে 17 বানাই। আসলে এটাকে 17 কেন বানাই? 17 বানাই বলতে পাশের ঘর থেকে আমরা ধার করি। পাশের ঘর থেকে কি ধার করি? আমরা পাশের ঘর থেকে ধার করি। এটা হলো 7, আর এইখানে আমার দরকার কত? এটাকে বড় করতে হবে। তখন এইখান থেকে আমরা ধার করি, 1 ধার করি, তাহলে এটা হয়ে যাবে 6। আর এখান থেকে 1 ধার করা মানে কত ধার করা? দশমিকের ভিত্তি 10 ধার করা। এবার 10 থেকে আমি যদি 10-এর সাথে 7 যোগ করলে 17। এইবার এটা হয়ে গেছে 17। এমনি কিন্তু 17 হয় নাই। এবার 17 থেকে 9 চলে গেলে 8। ওকে, এইবার দেখো 6 থেকে আবার 9 যায় না, কারণ 6 হলো ছোট সংখ্যা। তখন আমরা কি করি? পাশের ঘর থেকে 1 ধার করি। 1 ধার করতে গিয়ে সে হয়ে যাবে 7। আর 1 ধার করা মানে কত ধার করা? দশমিকের ভিত্তি 10 ধার করা। তো এই 10-এর সাথে 6 যোগ করলে হবে 16। এই 16 থেকে এইবার 9 যাবে। 16 থেকে কি এবার 9 চলে গেলে থাকবে 7। ওকে, ঠিক আছে। এইবার দেখো 7 থেকে 5 চলে গেলে 2। এখানে কোনো ঝামেলা নাই, এটা ছোটোবেলার পড়াশোনা। ছোটোবেলায় আমরা যেভাবে করছি ঠিক সেইভাবে। আসলে আমরা যে এটাকে বলি, যখন আমরা যদি বলি যে এইবার ধরলাম এটা 0, এটা ধরলাম 2, আর এটা ধরলাম এখানে 8, তখন আমরা কি বলি? আমরা বলি যে এই 0 থেকে 8 যায় না, এটাকে 10 ধরতে হয়। আচ্ছা, 10 ধরি কিভাবে? 10 ধরি বলতে এখান থেকে ধার করি। এই 2 থেকে আমরা ধার করি। ধার করা বলতে 2 থেকে 1 ধার করলে সে হয়ে গেছে 1, আর এখানে সে দিবে 10 মানে 18। কত হবে এখানে? 10-এ 10। তাহলে এটা 0-র সাথে এখন সে হয়ে গেছে অত 10। 10 থেকে 8 চলে গেলে এখানে হবে 2, আর এখানে 1-এর 1 12। ওকে, আসলে আমরা ধার করি, এত কিছু বোঝার দরকার নাই। আমরা ভিত্তিটাকে করি, যোগ করি। ওকে, আচ্ছা, এইবার আমরা তোমাদেরকে আরেকটা দেই, এটা তোমরা আমাকে করে দাও, দেখি তোমরা পারো কিনা। এখন তো এটা বুঝছো, তাই না? এটা যদি বুঝে থাকো, স্বাভাবিক নিয়মেই এখন তোমরা মনে করো যে স্যার আমরা ক্লাস 1-2-তে পড়ি, ওইভাবেই করো না, কোনো সমস্যা নেই। এই বিয়োগটা করো, তোমরা দ্রুত গতিতে করো। এটা স্বাভাবিক একটা বিয়োগ, এটা সাধারণ একটা বিয়োগ, এটা তোমরা পারবা। ক্যালকুলেটরে দিলে ওইটা চলে আসবে আনসার, তোমরা পারবে। এটা দ্রুত আনসার করে দাও আমাকে। আসলে বুঝুন, আজকে সারাদিন আমার মাথা ব্যথা ছিল প্রচুর, বৃষ্টির পানিতে ভেজার কারণে এই সমস্যাটা হয়েছে। আর এজন্য একটু ঘুম ঘুম ভাব চোখে এখনও রয়ে গেছে। অবশ্যই তোমরা, আচ্ছা 808, হ্যাঁ কেমনে রে? সবাই কি করে? 808 হয় কেমনে? ওকে, আচ্ছা সবাই কেমনে 808 লিখলো? কি একজনেরটা একজন কপি করে লিখছে? 895-এর সাথে আমার কত? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে 87, ঠিক আছে 8 হবে। তার মানে তো সবাই বুঝছে। এখন অনেকে বলে যে স্যার আমরা বুঝি নাই, আমরা এটা বুঝি নাই। এখন তোমরা যে বুঝো নাই, না বোঝার একটা কারণ আছে। এবার আমি বলি, এটা হলো ছোট সংখ্যা আর এটা হলো বড় সংখ্যা। তো ছোট থেকে বড়তে কখনো বিয়োগ যায় না। তখন আমরা কি করি? এই পাশের ঘর থেকে ধার করি। কত ধার করব জানো? 1 ধার করব। কত ধার করব? 1। তো সে হয়ে যাবে 8, আর আমাদেরকে 1 ধার করা মানে দশমিকের ভিত্তি 10 দেওয়া।
এইবার 5-এর সাথে 10 যোগ করলে 15, উপরে আমরা পাইছি কত 15। এই 15 থেকে 7 চলে গেলে 15 থেকে 7 চলে গেলে কত থাকবে 8, এখানে বসাবো 8, আর 8-এর থেকে 8 চলে গেলে 0, আর এই 8-এর এই 8। ওকে, একদম সহজ, একদম সহজ। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দশমিকের যে বিয়োগটা, সেই বিয়োগ তোমাদের মধ্যে কোনো ঝামেলা ফেলবে না আশা করি। এইবার শিক্ষার্থীরা আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অক্টাল বিয়োগ। কি বিয়োগ নিয়ে আলোচনা করব? অক্টাল বিয়োগ, অক্টাল বিয়োগ, অক্টাল বিয়োগ নিয়ে আলোচনা করব। তো অক্টাল বিয়োগ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ভিত্তি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে অক্টালের ভিত্তি হচ্ছে 8। অক্টালের ভিত্তি হচ্ছে কত? 8। অক্টালের ভিত্তি হচ্ছে কত? 8। যেমন আমি খুব সহজভাবে একটা করতেছি, দেখো এখান থেকে এটা বিয়োগ দিব, স্বাভাবিক নিয়মে আগের মতোই বিয়োগ দিব, কিন্তু এখানে ধার করতে গেলে আগে তো 1 দেওয়া মানে 10 দিত, আর এখন 1 দেওয়া মানে কত দিবে? 8 দিবে। একটু বুঝলে, একবার বুঝলে আশা করি সহজ হবে। আমি একটু তোমাদেরকে বলি, 6 থেকে 7 যায় না। কেন যাবে না? কারণ 6 হলো ছোট সংখ্যা আর 7 হলো বড়। তখন আমরা কি করব? পাশের ঘর থেকে ধার করব। পাশের ঘর থেকে ধার করব, তো ধার করতে গেলে তার কাছ থেকে আমরা ধার করব। তো তার কাছ থেকে আমরা কি ধার করব? আসলে ভিত্তি ধার করব। তো তার কাছ থেকে ধার করব 1 নেওয়া মানে সে হয়ে যাবে 4, আর 1 নেওয়া মানে হলো 8 নেওয়া। কত নেওয়া? 8 নেওয়া, যেহেতু অক্টাল 8 নেওয়া। এবার 6-এর সাথে এবার 8 যোগ করো। তুমি দেখো 6-এর সাথে যদি তুমি 8 যোগ করো তাহলে কত হবে? 14। এবার 14 থেকে 7 গেলে থাকবে 7, স্বাভাবিক নিয়ম। এবার দেখো 4-এর থেকে 7 যাবে না। কেন যাবে না? 4 হলো ছোট সংখ্যা আর 7 হলো বড় সংখ্যা। তাইলে আমরা কি করব? পাশের ঘর থেকে 1 ধার করব। 1 ধার করতে গেলে সে হয়ে যাবে 4, আর সে 1 দেওয়া মানে 8 দেওয়া। কত দেওয়া? 8। তখন এই 4-এর সাথে আমি এবার 8 যোগ করলে কত হয়েছে? 12। এবার 12 থেকে 7 কিন্তু বিয়োগ যাবে। তো 12 থেকে যখন আমার 7 বিয়োগ যায় তখন আমার কত হবে? এখানে বলো তো, এখানে কত হবে? কল আসলো 5। ওকে, আর এবার 4 থেকে 3 চলে গেলে 157। তো সবাই একটু বলো তো 157 হয়েছে কিনা? আহা, আমার একটা হেটার্স আসছে, তোমরা সবাই একটু আপ্যায়ন করো। হ্যাঁ, এইটা আসলে কোনো দোষ নাই, এর অন্য একজন টিচারে আমার পিছনে লাগাইছে, বুঝছো? সবাই একটু আপ্যায়ন করো, সুন্দর মতো একটু আপ্যায়ন করো। অফিসার কি জিনিস এসএসসি স্টুডেন্ট জানছে, এবার এইচএসসি স্টুডেন্টও জানছে অফিসার কি জিনিস। তাহলে একটু সুন্দর মতো একটু আপ্যায়ন করো না। আচ্ছা ঠিক আছে, এখন তো দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা আরেকবার বুঝাবো, নেট সমস্যা। ওকে, আরেকবার একটু বুঝাই। ওকে, এটাকে আরেকবার একটু বুঝাই। একবার বুঝালে তোমরা বুঝো না, যেহেতু আমি আরেকবার একটু বুঝাই। তোমরা বিয়োগ করবা স্বাভাবিকভাবে, যেভাবে বিয়োগ করো ঠিক সেইভাবে বিয়োগ করবা। দেখো 6 থেকে 7 যায় না, যায় কি না? 6 থেকে 7 যায় না। তখন এই 6টাকে ধরতে হবে কি 6-এর সাথে, মানে এটা ছোট সংখ্যা, এটাকে আমাদেরকে বড় করতে হবে। তখন পাশের ঘর থেকে 1 ধার করব, এই 5 থেকে 1 ধার করব, এখানে যা থাকুক তার থেকে 1 ধার করব। 1 ধার করলে সে কমে হয়ে যাবে 4, আর 1 দেওয়া মানে হইল অক্টালের ভিত্তি 8 দেওয়া। এবার 6-এর সাথে 8 যোগ করো, 6-এর সাথে 8 যোগ করলে স্বাভাবিকভাবে 14 হয়। এই 14 থেকে 7 চলে গেলে এখানে হবে 7। ঠিক আছে, এবার 4 থেকে 7 বিয়োগ করো। দেখো 4-এর থেকে 7 যায় না, যাইব কিভাবে? 4 হলো ছোট সংখ্যা আর 7 হলো বড়।
তখন আমি কি করব, এই পাশের ঘর থেকে 1 ধার করব। 1 ধার করা মানে কত ধার করা, অক্টালের ভিত্তি 8 ধার করা। তো এটা হয়ে যাবে কত, 4, আর এখানে 8, 8-এর সাথে 4 যোগ করলে কত হবে দেখো 12। এবার 12 থেকে 7 চলে গেলে 5, আর 4 থেকে 3 চলে গেলে এবার 157। ধন্যবাদ তোমাদেরকে একটু আপ্যায়ন করার জন্য। ওকে স্যার, ধন্যবাদ। তার মানে তোমরা বুঝছো, আমি আরো কয়েকটা দেই, তাইলে তোমরা আশা করি বুঝতে পারবা। আরো কয়েকটা দিলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবা। ওকে, কালকে লাইভ ক্লাসে আসি নাই, আসলে স্যার অসুস্থ, তো ইনশাল্লাহ পরবর্তী লাইভ ক্লাসগুলোতে আসতে চেষ্টা করব। এবার এটা করতে হবে, দেখো এইটা আমাদেরকে বিয়োগ করতে হবে। তো তোমরা এখন জানো, একবার একটু চেষ্টা করে দেখো, যদি না পারো সমস্যা না, আমি করে দিব। অক্টাল বিয়োগ এটা। ওকে, দেখো 7 হইলো এখানে বড় সংখ্যা, আর এখানে 6 হইলো ছোট। তাহলে 7 থেকে 6 চলে গেলে থাকবে 1, এখানে কোনো ঝামেলা না, এটা ঠিক আছে। এবার দেখো 3 হইলো ছোট আর 5 হইলো বড়। 3 থেকে 5 কখনো বিয়োগ যায় না, তখন কি করব, এই 3 এখান থেকে ধার করতে যাবে, 6 থেকে ধার করতে যাবে, কত ধার করবে, 1 ধার করবে। তো 6 থেকে 1 ধার করলে এই 6 হয়ে যাবে 5, আর সে 1 ধার করা মানে কত ধার করা, 8 ধার করা। তাহলে 8-এর সাথে এবার 3, হ্যাঁ 8-এর সাথে কত এবার যোগ করবো আমরা, 8-এর সাথে এবার যোগ করবো কত, 3। ওকে, তাহলে কত, 11। এবার 11 থেকে 5 চলে গেলে থাকবে 6। ওকে, এবার 5 থেকে 7 কি বিয়োগ যাবে না, কারণ 7 হলো ছোট। তখন 7 কি করবে, এইখান থেকে 1 ধার করবে। 1 ধার করা মানে কত ধার করা, 8 ধার করা। তো এখানে হয়ে যাবে 6 আর 8 দাও মানে 8 5 কত, 13। তো 13 থেকে এবার 7 বিয়োগ করো, 13 থেকে 7 বিয়োগ করলে হবে 6, আর এই 6-এর এই 6। আশা করি বুঝছো, আশা করি সবাই বুঝছো। বুঝছো তোমরা সবাই? সবাই বুঝছো? আচ্ছা শোনো, সমস্যা নাই, ভর্তি কখন শেষ হবে, কিসের ভর্তি, কলেজ ভর্তি, কোনটা, কোন ভর্তির কথা বলতেছো? আচ্ছা ইয়াসমিন সুলতানা স্যার সবাই লিখছে, বুঝছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের রুবাইয়া ইসলাম বলছে স্যার কিছুই বুঝি নাই। আসলে কিছুই বোঝার দরকার নাই, হ্যাঁ এগুলা হচ্ছে আর যারা কোর্সে ভর্তি হচ্ছ বা অলরেডি হয়ে যাচ্ছ, আর তোমাদের জন্য তো বিষয়গুলো থাকবে এরকম যে একদম শুরু থেকে, আবার শুরু থেকে তোমাদের সাথে আলোচনা থাকবে। তো এই ক্লাসগুলো এখন না বুঝলে ওখানে আরও ভালো করে বুঝবে। আচ্ছা তারপরেও আমি একটু চেষ্টা করি, আসলে তুমি একটু হিসাব করে দেখো, আমি যদি বলি তোমার কাছে আছে কত টাকা, 5 টাকা আছে। এখন তোমার বন্ধু এসে বলতেছে যে আমারে 8 টাকা ধার দাও, দেখো 8 টাকা দেওয়া সম্ভব কিনা, তোমার কাছে আছে 5 টাকা, তখন তুমি ওরে 8 টাকা দেওয়ার জন্য কোথাও থেকে ধার করা লাগবে কিনা, ধার করা লাগবে। ধরলাম এখানে এনার পাশের বাসার এক মহিলা, ওনার কাছে আছে 4 টাকা, তুমি তার কাছে বলছো ভাবি আমারে 1 টাকা ধার দেন। 1 টাকা মানে আসলে 8 টাকা। তো সে তোমাকে 1 দিল, কত দিল, 1 দিল, সে হয়ে যাবে 3। আর সে যখন দিবে তার তো মাইনাস হবে, তাই না, তার তো সম্পদ কমবে। আর এইখানে দেখো 1 দেওয়া মানে কত দেওয়া, 8 দেওয়া, তখন এই 8-এর সাথে 5 যোগ করলে 8 5 কত, 13। এই 13 থেকে তখন এই 8 যেতে পারে, 13 থেকে 8 চলে গেলে থাকবে কত, 5, কত 5, আর এই 3-এর এই 3। ওকে,
ঠিক আছে? নাকি বুঝছো তোমরা? আমি মনে ভুল করছি, এটা হবে 37 হবে, আমি এখানে ভুল করছি, এটা 7 হবে। ওকে, ঠিক আছে, আমি এখানে ভুল করছি, আমি এটাকে আবার একটু করে দেই। তোমাকে এটি একটু আমি আবার একটু করে দেই। দেখো এখানে 5 আর এখানে 8, এই 5 হলো ছোট আর 8 হলো কি বড়, কিন্তু যায় না, এটা কি যায় না। তখন আমরা এখান থেকে ধার করব, কত ধার করব? 1 ধার করব। 1 ধার করলে সে হয়ে যাবে 3, আর এখানে 1 দেওয়া মানে কত দেওয়া? আসলে 8 দেওয়া। তাহলে 8-এর সাথে 5 যোগ করলে 8 × 5 = 13। এইবার আমরা 13 থেকে আমরা 8 বাদ দিলে 5, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে, হয়েছে 35-এ। গুড, 35 আনসার, ঠিক আছে, হয়েছে আনসার 35-এ। ওকে, যেহেতু অক্টাল সংখ্যা হয়েছে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা দেই, আমি আরেকটা দেই। এটা করে দাও, অক্টাল বিয়োগ, এটা করে দাও। হ্যাঁ, অক্টাল এটা 8 হবে। হ্যাঁ, আপনি বুঝালে সহজ। হ্যাঁ স্যার, বুঝলামই না। কি রে, বুঝে না কা? স্টুডেন্ট বুঝে না কা? আমি বুঝি না। তোমাদের কি আচ্ছা, আমি ফ্যানটা একটু অফ করে দেই। আমি আজকে ফ্যান অফ করে দিলাম। এখন তোমরা বুঝো না কেন? একবার একটু কলমটা রাখো, হাত থেকে কলমটা রাখো, রেখে ঠান্ডা মাথায় মোবাইলের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, ঠান্ডা মাথায়। আমরা সব সময় জানি কি, একটা সহজ কথা বলি, আমরা যখন স্বাভাবিকভাবে বিয়োগ করি, স্বাভাবিকভাবে বিয়োগ ধরলাম, একটা স্বাভাবিক বিয়োগের কথাই ধরলাম 22, আর এটা হলো ধরলাম 8। তুমি চিন্তা করো, ওরে বাবারে, 8 নিচে আর 2 উপরে, তার মানে এটা 12। ওই ভাই 12 পাইছো কোন নাই? বিয়োগের বেলা বলো যে ছোট সংখ্যাটা 12 বলো। 12 কেমনে বলো? এটার 12 আইসে কেন? তোমাদেরকে ছোটবেলা প্রাইমারি স্কুলে শেখাইছে যে উপরে ছোট সংখ্যা থাকলে এটাকে 1 থাকলে 11 ধরতে হয়, 2 থাকলে 12 ধরতে হয়, 3 থাকলে 13 ধরতে হয়, 5 থাকলে 15 ধরতে হয়, 0 থাকলে 10 ধরতে হয়, তাই না? তো অক্টালে ঠিক এরকম, এখানে 2 থাকা মানে হইলো এই নিচে হইলো বড় সংখ্যা, আর এখানে 2, এটার সাথে 8 যোগ হবে। কত যোগ হবে? 8। তাহলে ওই 8 যোগ করলে, এবার 2 এর সাথে 8 যোগ করলে কত হবে? 10। এবার 10-এর থেকে 8 চলে গেলে এখানে 2। ওকে, ঠিক আছে? ওই স্টাইলে আমাদেরকে কাজ করতে হবে। এইটাও ঠিক সিস্টেম, এইটাই, আর কিছু নাই। তো তোমরা যে এখন সবাই করতেছো, সবার কিন্তু হচ্ছে আনসার। হ্যাঁ, সবার কিন্তু আনসার হচ্ছে। আমি দেখতে পাচ্ছি মালিহা ওহি লিখেছে 146, নাদিয়া সুলতান 146, রিয়া 146, হ্যাঁ, NS রিকা 146, সবাই 146 করেই লিখতেছে। তাহলে আসলে কি 146 হয়েছে কি না আমরা একটু সরজমিনে তদন্ত করে দেখি। 5 থেকে 7 যাবে না কেন? 5 হলো ছোট। তখন 5 কি করবে? পাশের ঘর থেকে ধার করতে যাবে, পাশের ঘর থেকে ধার করবে, এই 3 হয়ে যাবে 2, সে দিবে 1 দেওয়া মানে 8 দেওয়া, 8 দিল, আর 8-এর সাথে 5 যোগ করলে 8 × 5 = 13। 8 × 5 কত? 13। এইবার তুমি দেখো 13 থেকে যখন 7 তুমি বাদ দাও তখন হবে 6। এবার দেখো 2 থেকে 6 যায় না, কারণ 2 হইলো ছোট। তখন 2 কি করে? পাশের ঘর থেকে আবার ধার করে, সে ধার করবে 1, আর 1 দেওয়া মানে কত দেওয়া? 8 দেওয়া। এই 8-এর সাথে এই 2 যোগ করলে 10। এবার 10 থেকে 6 চলে গেলে 4, আর এই 1-এর এই 1, 146। 146। আল্লাহ ভরসা, দেখো পাস করো কিনা। ওকে, হ্যাঁ, আমি এইচএসসিতে ভাষা থাকবো। যারা যারা কুচক্রী মহল, বিরোধিতাকারী, আসলে বাচ্চাদের কোনো দোষ নাই। যারা যারা উল্টাপাল্টা কমেন্ট করে, বিশেষ করে এদেরকে অন্যান্য টিচাররা পাঠায়, অনলাইনে অনেক টিচার আছে, ওদেরকে পাঠায়।
এবং বিভিন্ন বট আইডি দিয়া বিভিন্নভাবে একজন টিচারকে কীভাবে খারাপ কমেন্ট করা যায়, কীভাবে ওনাকে অপদস্থ করা যায়, এগুলা করে। তোমরা বিভ্রান্ত হইও না, ওকে? এগুলো বট বাহিনী আছে, ওনাদের ফেক আইডি অনেকগুলো আছে। এগুলো দিয়ে কী করে একজন টিচারকে কীভাবে অপদস্থ করা যায়, একজন টিচারকে কীভাবে ঘায়েল করা যায়, এই নানা ধরনের অপতৎপরতা চালায় ওরা, ঠিক আছে? তো দুই একজন আসলে ওরা স্টুডেন্ট না, আর একজন স্টুডেন্ট কখনো একজন টিচারের বদনাম করতে পারে না, ওকে? টিচারের বদনাম করে। তোমরা যাদেরকে পিসাব মনে করো না টিচাররা অনেক ভালো, না স্যার কি বলেন, টিচারদের মধ্যে শয়তান আছে, ওকে? টিচারদের মধ্যে শয়তান কি? ক্লাসের মধ্যে প্রাইভেট না পড়লে এর দিকে তাকায় না, তুমি সালাম দিলে সালামের উত্তরও নেয় না। তুমি যদি অন্য টিচারের কাছে প্রাইভেট পড়ো, তার কাছে প্রাইভেট না পড়লে সে তোমাকে উল্টাপাল্টা প্রশ্ন করে, কেমনে তোমাকে আটকানো যায়, কেমনে তোমাকে অপমান করা যায়, অপদস্থ করা যায়। এটি হলো টিচার নামের বেয়াদব। আর এসব বেয়াদবদের তোমরাই সরাসরি প্রতিরোধ করতে হবে। তোমরা মনে করো টিচার মাগো অনেক না, টিচার সেই যার কাছ থেকে তুমি একটা শব্দ শেখো, অবশ্যই তাকে তোমরা সম্মান করবা। যদি তাকে অসম্মান করো তাহলে তুমি যা পড়ছো ওগুলো সব মুছে যাবে তোমার স্মৃতি থেকে, সেগুলো আর তোমার স্মৃতিতে থাকবে না। আর যেসব টিচার বেয়াদব, খারাপ ভাষায় স্টুডেন্টদেরকে আঘাত করে এবং স্টুডেন্টদেরকে অপমান করে, অপদস্থ করে, ওদেরকে টিচার বলে তোমরা কখনোই সম্মান করবা না, ওকে? ওদেরকে তোমরা প্রতিরোধ গড়ে তুলতে হবে, ঠিক আছে? কারণ তোমাদেরকে একটু চালাক হতে হবে প্রত্যেক বিষয়ে। প্রাইভেট না পড়লে নাম্বার কমে যাচ্ছে, এটা কেন? হ্যাঁ, প্রাইভেট না পড়লে স্টুডেন্টের সাথে কথা বলা যাবে না, এটা কেন? এগুলো আমাদেরকে, যারা সচেতন অভিভাবক আছে, এগুলো অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে আপনার বাচ্চা পড়াশোনায় মনোযোগী হবে। আপনার বাচ্চাকে সারাক্ষণ যদি বলে এটা ফেল করব এই বলে বাচ্চাকে, আমরা আসলে শিক্ষক না, আমরা হচ্ছি এডুকেটর। এটা কেন বলি সব সময়, আমি টিচার হতে চাই না। শিক্ষক এবং এডুকেটরের মধ্যে পার্থক্য আছে। এটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, শিক্ষক হবে অবশ্যই উৎসাহকারী, হ্যাঁ, শিক্ষক সবসময় মোটিভেট করবে পড়াশোনার পাশাপাশি, তাইলে স্টুডেন্টগুলো আগ্রহী হবে। আমরা এখান থেকে শেখাবো একটা, তুমি বাসায় বসে 10টা শিখবা, ওইভাবে তোমাদেরকে উৎসাহিত করতে হবে। এটাই হলো প্রকৃত শিক্ষকের বৈশিষ্ট্য। আমরা মোটামুটিভাবে অক্টালটা বুঝছি, সবাই লিখছো। এইবার আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। কি নিয়ে কাজ করব? হেক্সাডেসিমেল। এখন আমরা আলোচনা করব হেক্সাডেসিমেলের যোগ, হেক্সাডেসিমেলের বিয়োগ নিয়ে আমরা এখন আলোচনা করব, ওকে? তো হেক্সাডেসিমেলের বিয়োগ নিয়ে আলোচনা করার আগে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। এর মান মানে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মিনস হচ্ছে 13, আর ই হচ্ছে 14, আর এফ হচ্ছে 15। এই কয়েকটা জিনিস আমাদেরকে একটু দেখতে হবে। ধন্যবাদ আদিম হাসান। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা এই জিনিসগুলো একটু কাজ করব। একটু তোমাদেরকে বলি, ডিএসি 7BD এটা এখন বিয়োগ করব। তো এটা বিয়োগ করার আগে তোমাদেরকে একদম সহজভাবে বলে দেই, সি মানি কত? সি মানি হচ্ছে 12, আর ডি মানি কত? ডি মানি হচ্ছে 13। তুমি একটু খেয়াল করে দেখো, 12 থেকে 13 কি যায়? কারণ 12 হইল ছোট, 12 কি ছোট, আর 13 হইল বড়। তখন কি করবো? পাশের ঘর থেকে ধার করব। কত ধার করবে একটু খেয়াল করে দেখো, এখানে আছে 10, এর মান কত? 10। তো তার থেকে 1 ধার করলে সে হয়ে যাবে 9, সে হয়ে যাবে কত? 9। আর সে 1 দেওয়া মানে কত দেওয়া? 16 দেওয়া। এবার 16 থেকে সি, 16-র সাথে সি বলতে 12, এই 16-র সাথে 12 যোগ করব। 6-এর সাথে 2 যোগ করলে কত হবে? 8 হবে, আর এখানে 2, 28। এইবার 28 থেকে ডি বাদ যাবে, ডি বলতে 13। তুমি খেয়াল করে দেখো, 28 থেকে আমি যদি ডি বলতে 13 বাদ দিই তাহলে হবে 15 মানে এফ। তাহলে এখানে আনসারটা হবে এফ, ওকে? এটা যদি না বুঝো আমি আরেকবার তোমাকে বলি, এখানে সি আর এখানে ডি। সি হইল 12 আর ডি হইল 13। তো 12 থেকে 13 কি বিয়োগ যাবে?
আরে ভাই 12 থেকে 13 কেমনি বিয়োগ যায়? তখন এই সি পাশের ঘর থেকে 1 ধার করতে যাবে, 1 ধার করতে গেলে সেখানে আছে 10, 1 কমে গিয়ে সেটা হয়ে যাবে 9, আর 1 দেওয়া মানে 16 দেওয়া, যেহেতু হেক্সাডেসিমেলের ভিত্তি কত 16, 1 দেওয়া মানে কত দেওয়া 16 দেওয়া। তখন এই 16-র সাথে সি মানে 12, 12 যোগ করলে হয় 28, এই 28 থেকে ডি বলতে 13 বাদ গেলে হবে 15, 15 মানে হচ্ছে এফ, এখানে লিখবো আমরা এফ। এবার দেখো 9 থেকে বি, 9 থেকে বি বলতে 11, 9 থেকে 11 কি কখনো বাদ মানে যাবে না, তখন সে এই ঘর থেকে ধার করতে যাবে, এই ডি সে হয়ে যাবে কি সি, সে হয়ে যাবে কি সি, ডি থেকে 1 কমে গিয়ে সে হয়ে যাবে সি। আর এইবার আমরা খেয়াল করতে হবে 16-র সাথে 9 যোগ করলে কত হবে, 16-র সাথে 16 যোগ 9 হবে 25, কত হবে 25। এই 25 থেকে এবার বি বাদ যাবে, বি বলতে 11, দেখো 25 থেকে আমরা 25 থেকে এই 25 থেকে আমরা এই 11 বাদ দিলে থাকবে 14, 14 বলতে ই, এখানে হবে ই। ওকে, এবার দেখো সি থেকে 7 বাদ যাবে, তো সি বলতে কত 12, 12 থেকে 7 বাদ গেলে থাকবে কত বলো তো, 12 থেকে যদি আমরা 7 বাদ দেই, 12 থেকে এই 7 বাদ দিলে থাকবে 5, আমাদের এখানে হবে কত 5। ওকে, সি বলতে কত 12, আর 12 থেকে এখানে কত আছে 7, এই 7 বাদ দিলে 12 থেকে 7 বাদ দিলে এটা বাদ যাবে যেহেতু এটা ছোট, তাহলে থাকবে 5, এখানে হবে 5। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। 5EF, 5EF। এখন আমাকে বলো এটা তোমরা বুঝছো কিনা, এই জিনিসটা তোমরা বুঝছো কিনা আমারে বলো, যদি বলো তাহলে আমি তোমাদেরকে আরেকটা দিতে পারি। হ্যাঁ ধন্যবাদ, 5EF একেবারে শুরু থেকে করছি আমি, তো সবাই করে ফেলছে। আর্টস থেকে আমরা দেখছি 3.50 নিউ স্টুডেন্টগুলো ভালো করে। আচ্ছা জি স্যার বুঝছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বোঝার জন্য। এইবার আমি তোমাদেরকে আরও দিচ্ছি, এখন যা দিব সেগুলো তোমরা নিজেরা করে নিও। ওকে, এখন যেগুলো দিব সেগুলো তোমরা নিজেরা করবা। ওকে, এখন আমি তোমাদেরকে আরও দিচ্ছি, তোমরা একটু আমাকে করে দিও। হ্যাঁ, এটা একটু আমাকে করে দাও, এটা তোমরা আমাকে করে দাও, দ্রুত গতিতে করে দিবা, সময় খুব কম। এটা আমাকে করে দাও, দ্রুত গতিতে করে দিবা। আমরা আজকে অনেক আলোচনা আছে, আজকে আমার অনেক আলোচনা আছে। ওকে, আইসিটি কোন লেখকের বই? আসলে এই ব্যাপারে আমি পরে মন্তব্য করব। দ্রুত গতিতে করে দাও, আমি পরে বলবো আইসিটি কোন লেখকের বই কিনবা, এটা পরে বলবো। সবাই একটু দ্রুত গতিতে এটা করে দাও। আচ্ছা 7CB ইমরান ঠিক আছে, স্টাক ঠিক আছে, স্টাক ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঐশী রহমান অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু ঐশী এক জায়গায় ভুল করে ফেলছো, তো তোমাদেরকে এবার আমি করাই দিই। মাহিম ব্যাপারী ধন্যবাদ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবারই হচ্ছে, তো আমি এবার একটু করাই দিই। দেখো 6 থেকে বি বলতে 11, তো 6 হইল ছোট, 6 থেকে কি 11 বিয়োগ যায়? যাবে না। 6 থেকে 11 বিয়োগ না গেলে সে কি করবে? পাশের ঘর থেকে ধার করবে। কত ধার করবে? পাশের ঘর থেকে কত ধার করবে? পাশের ঘর থেকে 1 ধার করবে, তো এই 6 হয়ে যাবে 5, আর সে 1 ধার করা, কত ধার করা মানে হেক্সাডেসিমেলের ভিত্তি 16। এবার আমরা 16-র সাথে আমরা কত যোগ করব? 6 যোগ করব। ওকে, 6 যোগ করলে 22 হবে। 16-র সাথে এই যোগ কত? 6, 22 হবে। এই 22 থেকে তুমি একটু খেয়াল করে দেখো 11, 22 থেকে আমরা 11 বাদ দিলে কত থাকবে? 11 বলতে এখানে বি। ওকে,
এবার 5 থেকে 9 বাদ দিতে পারবা না, কেন 5 ছোট আর 9 হচ্ছে বড়। তখন কি করব, আবার এখান থেকে ধার করতে যাব। এই a মানে 10, এর থেকে 1 বাদ দিলে কত হবে, সে হয়ে যাবে 9। আর এখানে সে 1 দেওয়া মানে কত দেওয়া, 16 দেওয়া। তো 16-র সাথে 5 যোগ করলে 21। তো এই 21 থেকে এবার 9 বাদ দিবা। 21 থেকে কত বাদ দিবা, 9 বাদ দিলে হবে 12। 12 বলতে কত, সি, এখানে লিখবা সি। এবার 9 থেকে 2 চলে গেলে 7। ওকে, আশা করি তোমরা বুঝছো। 7CB, 7CB। 7 আহনাফ সালেহীন লিখেছে, ইউরাজ হোসেন লিখেছে, শিয়া হোসেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমরা এবার বাইনারি বিয়োগটা করব ইনশাল্লাহ। এটুকু পর্যন্ত বুঝছো কিনা? আর আমাদের এখন বাইনারি বিয়োগটা খুব জরুরি, এটা আমরা করে দিব। এটুকু পর্যন্ত যদি বুঝে থাকো, আমি তোমাদেরকে সহজে বলে দিচ্ছি আমাদের যে কোর্স, এই কোর্সের ব্যাপারে একটু হালকা একটু বলে দিচ্ছি। আসলে একটা কথা আছে না, সময় গেলে সাধন হবে না। তো এই একটা কোর্স 2 বছর পড়বা। প্রথম 5 থেকে 6 মাসের মধ্যে আইসিটি সম্পূর্ণ বই কমপ্লিট। এরপরে প্রায় 50টা মডেল টেস্ট। প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে তোমার থাকবে 25টা করে এমসিকিউ এবং সৃজনশীল থাকবে 8টা, এখান থেকে 5টা তুমি দিবা। তো এইভাবে বারবার আমরা পরীক্ষা নিতে তোমরা দেখবে অটোমেটিক্যালি একটা সময় এক্সপার্ট হয়ে যাবা। ওকে, আইসিটিতে। এই জন্য আমাদের আইসিটি কোর্সগুলো যারা করে 90+ মার্কস খুব সহজে নিশ্চিত করতে পারে, কারণ পরীক্ষাই তো এখানে বেশি। যা পড়াবো সেগুলোর উপরে অটোমেটিক্যালি শুধু এমসিকিউ পরীক্ষা হবে। ওকে, এরপর রিটেন পরীক্ষা হবে। এই মাত্র 999 টাকা, এটা কি আজকালকে কোনো টাকা হলো? এই টাকা দিয়ে আইসিটি করতে পারবা জীবনের তরে, মানে আর কখনো আইসিটি। তোমরা তো প্রাইভেট পড়বাই, কলেজে উঠলেই প্রাইভেট পড়তে হবে। যেহেতু আমার এখানে আসন সংখ্যা সীমিত, এর মধ্যে যদি দ্রুত গতিতে তোমার সিটটা কনফার্ম করে ফেলতে পারো, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আর আইসিটি নিয়ে কারো কাছে যেতে হবে না, টেনশন থাকতে হবে না, কোথাও ছুটতে হবে না, কারণ তোমার বাসার মধ্যে আইসিটির প্রস্তুতি হয়ে যাবে। সম্পূর্ণ বই, লেকচার শিটগুলো সব এখানে পাবে। কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই, তোমার মাথায় কোনো টেনশন নেই, সব টেনশন আমার মাথায় থাকবে এবং আইসিটি মনের মতো করে শিখতে পারবা। ওকে, এখানে প্রায় 100টা ক্লাস থাকবে। আসলে 100টা ক্লাস আমাদের প্রায় তোমার 60-70টা ক্লাসেই সম্পূর্ণ শেষ হয়ে যাবে। বাট 100টা ক্লাস হচ্ছে ওই যে মডেল টেস্টগুলো নিব, সেগুলোর আবার প্রশ্ন সলভিং রয়েছে, এমসিকিউ টাইপ ভিত্তিক যে এমসিকিউগুলো রয়েছে, প্রত্যেকটা এমসিকিউ আমরা সমাধান করব এখানের মধ্যে। তার মানে কি পাচ্ছ খেয়াল করে দেখো, এমসিকিউ সমাধান থাকবে প্রত্যেকটা অধ্যায় শেষ হওয়ার পরে। ওই অধ্যায়ের প্রায় 200-300 এমসিকিউ আমরা গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো ভালো করে তোমাদেরকে শেখাবো, যেন পরীক্ষাতে আসলে দিতে পারো। এছাড়াও আমাদের সৃজনশীল প্রশ্নগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে শেখাবো, যেন পরীক্ষাতে আসলে যেভাবে আসুক সেভাবে তোমরা লিখতে পারো। সপ্তাহে 4 দিন এখানে ক্লাস হবে, 4-5 মাস বা 6 মাস যাই হোক, আমাদের ক্লাসগুলো প্রায় 2 বছর পর্যন্ত গ্রুপে সেভ থাকবে। পরবর্তীতে তুমি যে কোনো সময়ে এই ক্লাসগুলো করে নিতে পারবা, কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। হ্যাঁ, আমরা গ্রুপে এগুলো রেখে দিব ডাউনলোড করে, তুমি তোমার সুবিধা মতো পাবে। লেকচার শিটগুলো থাকবে, আলাদা করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। যে কোনো সমস্যার সমাধান আমাকে ফোন করে বা যেভাবে হোক তুমি নিয়ে নিতে পারবা, কোনো সমস্যা নেই। পরীক্ষাগুলো গুগল ফর্মে নেওয়া হবে, ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হবে, লাইভ ক্লাস শেষে ভিডিওগুলো গ্রুপে সেভ থাকবে। যদি কেউ ক্লাস করতে চাও বা স্যার আমরা কোর্সে ভর্তি হতে চাই, আমার 100 আসন ফিল আপ হলে আমি ক্লাস শুরু করে দিব। অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। যদি তুমি তোমার আসনটা নিশ্চিত করতে চাও, আমি তোমাকে সাজেস্ট করব জাস্ট এইখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই একটা নাম্বার আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। এরপরে আমি চলে যাচ্ছি আমার ক্লাসে। ওকে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। মেসেজ দিয়া হাই হ্যালো করার দরকার নেই, বলবা যে স্যার আমি আপনার আইসিটি কোর্সে ভর্তি হতে চাচ্ছি। ওকে, ভর্তিটা নিশ্চিত করে ফেলো, কারণ তুমি তো পড়বাই, তুমি কলেজে গিয়েও পড়বা, যেখানে পড়ো। বাট আগে থেকে যদি পড়তে পারো, আগে থেকে যদি নিজেকে ওইভাবে এক্সপার্ট করে ফেলতে পারো, তাহলে তোমার আর টেনশন নাই। ওকে, আর কলেজে ভর্তি কিভাবে হবে, আর আমি যদি তোমাদের সাথে থাকি, আমাকে যদি তোমাদের সাথে রাখো, তাহলে প্রত্যেকটা জিনিসের পরামর্শ পাবে। একজন পরামর্শদাতা হিসাবে আমাকে তোমরা পাশে পাবে। তো শিক্ষার্থীরা, নাম্বারটা তোমরা একটু তুলে রাখো, তুলে নাও, দেখে নাও। ইনশাল্লাহ আমি এখন বাইনারি বিয়োগ নিয়ে কাজ করব। ওকে,
আমার এখনো 100 ফিল আপ হয় নাই, তোমরা দ্রুত ভর্তি হয়ে গেলে আশা করি 100 ফিল আপ হলে আমি ক্লাসটা শুরু করে দিতে পারবো। ওকে, আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি। যদি কেউ বলো যে স্যার আমার সিটটা একটু কনফার্ম করে রাখেন, আমি নামটা লিখে রাখবো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সিট কনফার্ম করে ফেলবা। ওকে, আচ্ছা যাই হোক, এখানে আমাদের লিমিটেশন থাকলে লাভ তোমাদের। হ্যাঁ, এখানে ইংলিশ বাংলা সব কিছু সুযোগ সুবিধা পাবে, লেকচার শিটগুলো পেয়ে যাবে। আমি একটা ইংলিশের জন্য লেকচার তৈরি করলাম, ওটা তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, আমি ব্যাকরণের জন্য একটা শিটগুলো তৈরি করলাম, সাজেশনগুলো তৈরি করলাম, তোমাদেরকে দিয়ে দিলাম। ও আমার কাছে মানে থাকা মানে নিরাপদে থাকা, কথা শেষ। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের সুযোগ সুবিধা পাওয়া। ওকে, তাহলে আমি আর নাম্বারটা নিয়ে আলোচনা করতেছি না, আমি সরাসরি চলে যাচ্ছি। এখন আলোচনা করব কি নিয়ে? এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ। তো আচ্ছা, আমরা বাইনারি একটা বিয়োগ নিয়ে একটু আলোচনা করি। দেখো, ওকে, এবার আমরা একটু বিয়োগ নিয়ে আলোচনা করি। বাচ্চারা একটু খেয়াল করে দেখো, শূন্য থেকে শূন্য কি বিয়োগ যায়নি? এটা কখনো সম্ভব নেই, সম্ভব না। আর আগে একটু জেনে নেই বাইনারির ভিত্তি কত। বাইনারির ভিত্তি হচ্ছে কত? ভিত্তি 2। বাইনারি ভিত্তি কত? 2। তো তুমি একটু খেয়াল করে দেখো, শূন্য থেকে 1 বিয়োগ যায়নি, যায় না। তখন শূন্যটা কি করে? পাশের ঘর থেকে ধার করতে যায়। ধার করতে যাওয়া মানে পাশের ঘরও দেখো খালি। মানে বলে না, ভাবি আপনার ঘরে একটু আদা আসেনি? কয় হ আছে। নাই, আদা নাই। তো আচ্ছা ঠিক আছে, আপনার অন্য ঘর থেকে আনলে তাইলে। তো ভাবি অন্য ঘর থেকে আনলে আমারও একটু দিয়েন। হ্যাঁ, বলে না? তো উনি অন্য ঘর থেকে আনে, মানে এখানে শেষ চলে গেছে। এনার দরকার, ধরলাম এনার রসুন দরকার বা পেঁয়াজ দরকার, একটু বুঝাই দিচ্ছি, রসুন দরকার। ওনার দরকার কি? রসুন। পাশের বাসার ভাবির কাছে গেছে, ভাবি একটু রসুন দেন। ভাবি বলতেছে, আরে ভাবি আমারও তো নাই, আমার ভাইরে কত বলি, সে আনে না। আনে না, তো আমার একটু প্রয়োজন, আপনি দেখেন তো কোথাও পান কিনা, আমাকে একটু দিয়েন। তো এই কি করতেছে, আবার এখান থেকে না পাই ব্যর্থ হয়ে এখানে চলে গেছে। এখানে চলে যাই, ও ভাবি একটু রসুন দেন। আরে আইসেন যান, নেন। নিজের যা আছে সব দিয়ে দিছে, মানে তার কাছে আছেই 1, সে দিয়ে সে 0 হয়ে গেছে। আর সে কি করছে, এইবার আসার সময় সে 1 দাও মানে বাইনারি ভিত্তি 2 দেওয়া, 1 দাও মানে বাইনারি ভিত্তি 2 দেওয়া, তখন 1 দাও মানে দশমিকের ভিত্তি 10 দেওয়া, 1 দাও মানে অক্টালের ভিত্তি 8 দেওয়া, 1 দাও মানে হেক্সাডেসিমেলের ভিত্তি 16 দেওয়া। ঠিক বাইনারির ক্ষেত্রে 1 দেওয়া মানে হচ্ছে 2 দেওয়া। তো সে এইখান দিয়ে যাওয়ার সময় ভাবি কিও পাইছেন নি? কয় হ্যাঁ পাইছি। আচ্ছা নেন। তো এরে কি করছে, 2টা এরে দিয়ে দিছে, মানে যা পাইছে তাই তারে দিয়ে দিছে। তারে দেওয়ার পরে কইতে, ভাবি আনে নেন না, একটু নেন না। তো ঠিক আছে আমি নেই। তাইলে সে এখানে রয়েছে 1, আর তারে দিছে আবার কত? 1 দাও। 1 দাও মানে হচ্ছে 2 দেওয়া। এবার 2 থেকে 1 চলে গেলে থাকবে 1, আর এখানে 1 থেকে চলে গেলে থাকবে 0, এইটা 0। তো এইদিকে 0 বসে না, আনসার হবে 1। আনসার কত হবে? 1 হবে। আনসার কত হবে? 1 হবে। ওকে, আশা করি মালিহা ওহি লিখেছে, আমি দেখতে পাচ্ছি। অঙ্কিতা লিখেছে কিন্তু ভুল হয়েছে। ইয়াসমিন লিখেছে, অসংখ্য ধন্যবাদ। হয়েছে, ইমনের হয়েছে। হ্যাঁ, ইমনের হয়েছে। 1 আনসার হবে। আদিম হাসানের হয়েছে, ইমরান সাহেবের হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। তার মানে এটা যারা বুঝো নাই, ঝামেলা নাই, প্যারা নাই, আমি আবার আরেকটা দিচ্ছি, আরেকটা দেখাচ্ছি, তাইলে আশা করি বুঝতে পারবা। এবার এটা একটু করি। ওকে, এইবার আমি নিজে করি, তারপরে তোমাদেরকে দিব। আগে তোমরা বুঝো ভালো করে আমি কি করি। 0 থেকে 1 যায় না, যায় না। 0 ছোট আর 1 হচ্ছে বড়। তখন সে কি করবে, 0টা এই দিকে যাবে ধার করতে গিয়া। সে তার কাছে বলবে, ভাই আমারে কিছু দেন। তো 1 টাকা দেন। তো 1 টাকা দান করিলে 70 টাকা পাবে। তো ঠিক আছে 1 টাকা দিয়ে দেই। সে হয়ে গেছে 0, তারে 1 দাও মানে কত দেওয়া? বাইনারি ভিত্তি 2 দেওয়া। 2 থেকে 1 চলে গেলে থাকবে 1, এটা হয়ে যাবে 0। এইখানেও তার কাছে কিছু নাই, 0 থেকে 1 যায় না। তখন সে কি করবে, এদিকে আসে, তার কাছ থেকে ধার নেয়, ভাই আমার 1 টাকা দেন। 1 টাকা মানে সে হয়ে গেছে 0, আর তারে দিছে 1 টাকা মানে 2 টাকা। 2 থেকে 1 চলে গেলে 1, এটাই হলো আনসার। এবার আমারে বলো, বুঝছো নি? বুঝছো? এটার একটা হিসাব আছে বাবা। এটা আসলে এই যে 10, এই যে 1010, এটা মানে আসলে 10, আর এই 101 এটা মানে হচ্ছে কত? 5। তাহলে 5 থেকে 10 চলে গেলে কত হবে? এখানে 5, 1010। ওকে,
দেখো ঠিক আছে কিনা, মিলছে কিনা। এটা বোঝার জন্য আমাদেরকে একটা রুলস আছে, সেটা হচ্ছে দেখো এটাকে 8 4 2 1 প্রক্রিয়াতে যদি নেই, এই হচ্ছে 1 0 1 0। 8-এর সাথে 2 যোগ করলে কত হবে? যেগুলো তো 1 সেগুলো অ্যাক্টিভ। 8-এর সাথে 2 যোগ করলে কত হবে? 10। তার মানে এটার মান হলো 10। আর এই 1 আর এখানে 1, 4-এর সাথে 1 যোগ করলে কত? 5। এই 1010 এর মান হচ্ছে 5। তো দেখো এইখান থেকে এটা হইলে মানটা মিলছে, 10 হবে। 10 থেকে 5 চলে গেলে 5 হবে। ঠিক আছে, বুঝছো? একই মান। এবার তোমরা সবাই বুঝছো? যদি বুঝে থাকো এবার আমি তোমাদেরকে একটা দেই, দেখি তোমরা করো। আমি তোমাদেরকে একটা দেই, দেখি তোমরা নিজ দেখতে করো। ওকে, এটা করে দাও আমাকে। আচ্ছা, সবগুলো নিয়ম হচ্ছে বাইনারিটা ভালো বুঝতে পারো, তাই না? ওকে, অসংখ্য ধন্যবাদ। বুঝতে পারবা ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আর তোমরা ক্লাসে রিয়েক্ট করো না কেন আমি বুঝি না। তোমরা সবাই একটু ক্লাসে রিয়েক্ট করবা। রিয়েক্ট না করলে ক্লাসে হয় না, কি জানি বলে, রিস হয় না। একটু রিয়েক্ট করো ক্লাসের মধ্যে। সবাই লিখতেছে, এটা কত হবে আনসার? সবাই 101 লিখতেছে। আচ্ছা, তো এবার আমি একটু দেখি আসলে 101 কেমনে হয়, একটু দেখি। 1 হবে, 0 হবে, এখান থেকে 1 ধার করতে গিয়ে সে দিবে 2, এটা 0 1। গুড, 101। তার মানে আমরা বাইনারি বিয়োগ সম্পর্কে একটু ধারণা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। এইবার তোমরা যদি বলো আমাদের যোগ বিয়োগ শেষ, তো স্যার এই কয়দিনে কি পড়াইছি? তোমাদেরকে সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করছি, সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করছি, সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করছি। তোমরা যদি আমাকে এবার সুযোগ দাও, আমি এখন সংখ্যা তারপরে মানে ধারাবাহিকভাবে তারপরে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা, এখন এইটা নিয়ে আলোচনা করতে পারি যদি আমাকে সুযোগ দাও যে স্যার এখন আমাদেরকে চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে আলোচনা করেন। চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে আমি আলোচনা করতে পারি। ওকে, আর তোমরা যারা কলেজে ভর্তি হবে, আমি কলেজ সংক্রান্ত তোমাদেরকে 2-4টা কথা বলে দিচ্ছি। যদি বলো স্যার এটা আগামীকালকে আলোচনা করেন, তাহলে আমি আগামীকালকে আলোচনা করতে পারি। আমি কলেজ সংক্রান্ত এখন আলোচনা করব। আর যদি বলো যে স্যার আপনাদেরকে চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে আলোচনা করেন, তাহলে আমি কলেজ সংক্রান্ত বিষয় নিয়ে আগামীকালকে আলোচনা করব। তোমরা এবার চিন্তা করো যেটা নিয়ে আজকে আলোচনা করব। স্যার আমি মিলাচ্ছিলাম নিজ থেকে, তখন আপনি উত্তর বললেন, তারপর আমি আমারটা না মিলিয়ে নিজের থেকে 7 CB দেই, যদিও 7 CBA লিখেছিলাম। মাশাল্লাহ, এত সহজে কেমনে বুঝাই দেন। অসংখ্য ধন্যবাদ শেখ সাকিব। কি নিয়ে আলোচনা করব? আলোচনার বিষয় কি কলেজ সংক্রান্ত আলোচনা নাকি এই চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে আলোচনা? কোনটা? আলোচনার তো বিষয় আছে। আর সবাই বলে আলোচনা করতাম কি নিয়ে, চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে নাকি কলেজ সংক্রান্ত বিষয় নিয়ে? দুইটাই করেন। আচ্ছা, কলেজে ভর্তি বিষয়ে আলোচনা করি, যদি সময় থাকে এটা নিয়ে আলোচনা করব, আর নচেত এটা কালকে আলোচনা করব। কলেজে ভর্তি সংক্রান্ত কিছু বিষয় একটু আলোচনা করি। ওকে, সহজ কথা বলি, 30 তারিখ থেকে কলেজে ভর্তির বিষয়ে তোমরা সবাই আবেদন করবে অনলাইনে। ওকে, 30 তারিখ থেকে পরের মাসের কত তারিখ পর্যন্ত? সম্ভবত 11 তারিখ পর্যন্ত, তাই না? আচ্ছা, 11 বা 12 তারিখ কোনো ঝামেলা নেই। এখন স্যার আমি প্রথম দিন কি 30 তারিখে আবেদন করব? তাড়াহুড়া করার কিছু নাই, ধৈর্য ধরো, 2-1 দিন পরে করলেও কোনো ঝামেলা নাই। স্যার আমার আগে যদি অমুকে করে ফেললে, তার যদি আগে চলে আসে রেজাল্ট, আমি পিছিয়ে যাব না। এইটা সবগুলো একসাথে জমা হয়, জমা হওয়ার পরে যার জিপিএ ভালো সেই সবার আগে চান্স পায়। তাড়াহুড়া করার কোনো কারণ নাই, কোনো ঝামেলা নাই। ওকে, আমি যে 30 তারিখেই করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নাই। সবাই 30 তারিখে গিয়ে সার্ভার জাম লাগায় আর
বলে কেউই করতে পারে না। এই জন্য যে 30 তারিখে করতে হবে এটার কোনো বাধ্যকতা নাই, তুমি তোমার সুবিধা মতো করবা, কিন্তু রেজাল্ট 20 তারিখে সবারটা একসাথে আসবে। যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের রেজাল্ট, এবং যারা 30 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আবেদন করবে তাদের রেজাল্ট, এবং 13 এবং 14 তারিখে 2 দিন যারা আবেদন করবে বোর্ড চ্যালেঞ্জের তাদের রেজাল্ট, সবগুলো একসাথে 20 তারিখে 20 আগস্টে আসবে। তাহলে প্যারা নাই, কোনো টেনশন নাই। এরপরে আরেকটা প্রশ্ন তোমাদেরকে আমি উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে যে স্যার আমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছি আমরা কবে আবেদন করব? তোমারে কে কইছে তুমি যদি ফেল করে থাকো তাহলে তুমি আবার এই আবেদনের কথা কেন বলো? তুমি যদি ফেল করে থাকো তোমার আবেদনটা আসবে 13 এবং 14 তারিখে যদি তুমি পাস করো। আর যদি তুমি পাস করে থাকো যে স্যার আমি পাস করছি, তাহলে তুমি অপেক্ষা করো যে আমি বোর্ড চ্যালেঞ্জ করছি আমার রেজাল্ট আসতে পারে এরকম একটা কনফিডেন্স আছে, তাহলে অপেক্ষা করো 13-14 তারিখে আবেদন করো, ঝামেলা তো নাই। 13-14 তারিখে আবেদন করলে ওই 30 থেকে 11 তারিখে যারা আবেদন করছে তাদের মতোই একসাথে তোমারটা আসবে 20 তারিখে, প্যারা নাই, টেনশন নাই। আর যদি মনে করো না স্যার আমার দেরি সহ্য হয় না, মাগো যদি আমার আগে কেউ কলেজ পেয়ে যায়, যদি আমার আগে কেউ কলেজ চয়েস করে ফেলে তাহলে তো ঝামেলা। তাইলে তুমি বলবো যে 30 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আবেদন করো, ঝামেলা নাই। যদি দেখো রেজাল্ট চেঞ্জ হয় তারপরে প্রয়োজনে আবার আবেদন করতে পারবা 13-14 তারিখের দিকে ভালো ভালো কলেজ। এবার প্রশ্ন হলো যে স্যার আমরা যেখানে থাকি আমাদের বাড়িতে সেখানে আশেপাশে তো কলেজ নাই, কিন্তু কলেজ তো তোমাকে বলছে সর্বোচ্চ 10টা, সর্বোচ্চ কয়টা? 10টা, সর্বোচ্চ কয়টা? 10টি, আর সর্বনিম্ন হচ্ছে 5টি। কয়টি? 5টি কলেজ সিলেক্ট করার কথা বলছে, সর্বোচ্চ 10টি, সর্বনিম্ন 5টি। এখন বলবো যে স্যার আমি যেখানে থাকি, যে এলাকাতে থাকি এটা একেবারে প্রত্যন্ত অঞ্চল, সেখানে তো একটা কলেজ পাইতেই তো কষ্ট হয়ে যায়, আমি 5টা কলেজ কেমনে চয়েস দিব? তোমাকে আমি সাজেস্ট করব আশেপাশে মিলিয়ে যেই কলেজে তোমার পড়ার খুবই ইচ্ছা, যে হ্যাঁ স্যার আমি এই কলেজে পড়বো, গুলি মিস হতে পারে, আমি এই কলেজে পড়া মিস করব না, তো ওই কলেজটা সবার আগে দিব ওই কলেজ। তারপরে স্যার এইটার পরে স্যার অমুক পাশে একটা কলেজ আছে সেটার প্রতিও আমার এক ধরনের মায়া আছে, সেটা লিখবা দ্বিতীয়তে। এরপরে যেগুলোতে পড়তে চাও না সেগুলো এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে দিয়ে দিবা। কিন্তু প্রথম দুইটা অবশ্যই তোমাকে যেখানে পড়তে চাও সেই কলেজ দিবা, কারণ প্রথম দুইটার উপরেই তোমার নির্ভর করে যে তুমি কোথায় পড়বা। শেষের দিকে আসলে প্রথম দুইটা থেকে একটার মধ্যেই আসবে। এই জন্য প্রথম দুইটা কলেজ অবশ্যই চিন্তা ভাবনা করে তোমরা চয়েস করবা। ওকে, এখন চয়েস যে করবো স্যার 10টা তো বলছে, 10টা না পারলে ঝামেলা নেই, তোমার কাছে 10টা কলেজ নাই, তুমি কি করিবা? তুমি এই 5টা আশেপাশে মিলাই অন্য উপজেলা মিলাই হলো টোটাল 5টা তুমি দিতে হবে। ওকে, সর্বনিম্ন বলছে 5টা, মানে কমপক্ষে তোমাকে 5টা সিলেক্ট করতে হবে। এখন না থাকলে অন্য জায়গা থেকেও খুঁজে এনেও তোমাকে সিলেক্ট করে দিতে হবে 5টা। ওকে, এই গেল একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে স্যার আমি কি ঢাকায় ভর্তি হব না স্যার কি বলেন ইন্টার, মাগো অনেক কঠিন বিষয়, ইন্টারে কি করব? তো সবচেয়ে আমি সাজেস্ট করি কি ইন্টারে তুমি বিসিএস ক্যাডার হয়ে যাবা না। ইন্টার নিয়ে যদি না পারো, বাধ্য যদি না হও, তাহলে ঢাকা ঢুকার দিকে যাওয়ার দরকার নাই। নিজের পাশের যেই কলেজটা সেই কলেজেই পড়ো। যদি মনে করো যে স্যার ওই কলেজে তো সায়েন্স ভালো না, সায়েন্সের ভালো টিচার নাই, হ্যাঁ স্যার আর্টসেরও ভালো টিচার নাই, তাইলে তুমি এর থেকে একটু উপজেলাতে যাও। হ্যাঁ, উপজেলাতে যাও, উপজেলা বা জেলা যেখানে থাকো তুমি সেখানে সিলেক্ট করো। এর জন্য ইন্টারের 2 বছর পড়ার জন্য তোমাকে যে একদম ঢাকা যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ইন্টারের রেজাল্টটা আসলে খুব কমই ভার্সিটি ক্ষেত্রে 2টাকে যোগ করে তারপরে তোমাকে করে, বাট এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। এবার কলেজ যেটা চয়েস করবা সেটা তোমার বাসা থেকে, তোমার যে বাড়ি সেই বাড়ি থেকে কলেজের যে দূরত্বটা সেটা দেখবা, পথ খরচ, পথ ভাড়া কেমন সেটা দেখবা, কলেজটা কি প্রাইভেট না বেসরকারি না সরকারি সেটা দেখবা। সরকারি কলেজে তো অবশ্যই আবেদন করতে গেলে বাবারে পয়েন্ট একটু ভালো লাগে। যাদের সায়েন্সে মনে করো 4 পয়েন্ট অ্যাটলিস্ট 20+ আছে তারা কলেজগুলোতে দেখবা। আর এই বছর 4 পয়েন্ট যারা আছে 4 পয়েন্ট অ্যাটলিস্ট 4 পয়েন্ট এর নিচে তো সরকারিতে আবেদন করা যায় না। তো এই 4 পয়েন্ট যাদের আছে তোমরা যদি চাও সরকারিতে আবেদন করতে পারবা, এই ক্ষেত্রে কোনো বেতন লাগে না।
সরকারি কলেজে কোনো বেতন নেই, 30 টাকা না কয় টাকা আছে। আর যেগুলো আধা সরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠান সেগুলোতে তোমার প্রায় 2 থেকে 300 টাকার মতো বেতন। আর যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান সেই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে প্রায় 500, 600, 700, 800, 1000, 1500 টাকা পর্যন্ত বেতন। তুমি চিন্তা করবা। আর ইন্টারের জন্য প্রাইভেট প্রতিষ্ঠানকে আমি বলবো যে না, ইন্টারের জন্য তুমি প্রাইভেট প্রতিষ্ঠান সিলেক্ট করবা না। তোমাকে যেটা করতে হবে সবচেয়ে ভালো হয় ডিগ্রি কলেজ যেগুলো, বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো, তোমার বাড়ির পাশে যেগুলো ভালো টিচার যদি থাকে সেগুলোতে সিলেক্ট করবা। ওকে, প্রায়োরিটি আগে দিবা। আগে দেখবো ওই প্রতিষ্ঠানে ভালো কোনো সায়েন্সের টিচার আছে কি না, ওই প্রতিষ্ঠানের রেজাল্ট কেমন, সায়েন্সের বিগত বছরের রেজাল্ট কেমন, সব কিছু মিলিয়ে আমি ওই প্রতিষ্ঠানে পড়ার মতো আসলে পড়লে আমার যে ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন, আমার যে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, এগুলো আসলে পরিপূর্ণভাবে হবে কি না, পূর্ণাঙ্গতা পাবে কি না, এইসব কিছু চিন্তা করে তুমি ওখানের মধ্যে যেতে পারো। মাথায় রাখতে হবে আসলে কলেজ বা শিক্ষক কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে তুমি নিজে যদি ভালো মতো পড়াশোনা করো, নিজে যদি নিজেকে ঠিকঠাক মতো টাইম দাও, সময় দাও, তাহলে তুমি ভালো করতে পারবে। আর এখন বর্তমান যুগ ইন্টারনেটের যুগ, তুমি বাংলাদেশের যেখানে পড়ো না কেন, প্রত্যন্ত অঞ্চলের কলেজে পড়ো না কেন, বাট ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে তুমি ঠিকঠাক মতো এত কন্টেন্ট এখানে রয়েছে, ইউটিউবে রয়েছে, ফেসবুকে রয়েছে, এগুলো পড়েও কিন্তু অনেক স্টুডেন্টের আমরা জীবনের গল্প শুনি, তারা ভার্সিটিতে টিকে গেছে, তারা তোমার মনে করো বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এজন্য তোমাদেরকে আমি বলবো যে তোমরা এখন চিন্তা করো, যদি তুমি দেখো আশেপাশে তোমার প্রতিষ্ঠানে ভালো কোনো সায়েন্সের টিচার নেই, তাহলে তুমি উপজেলাতে চলে আসো, সেখানে সিলেক্ট হয়ে পড়াশোনা করো। আসলে পড়াশোনা তোমাকেই করতে হবে, তোমারকেই নিজেকে প্রায়োরিটি দিতে হবে তুমি কি করবা। এখন হুটহাট করে এমন সিদ্ধান্ত নিচ্ছ, আমি একজনকে চিনি, সে কি করছে চিনে না জানে না, ঢাকা শহরের 5টা বেসরকারি প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠানে সিলেক্ট করছে, এখন সিলেক্ট করে নিশ্চয়নও করে ফেলছে, এখন ওখান থেকে আসতেও পারে না, বের হতে পারে না। কলেজ সিলেক্ট করার পরে 20 তারিখে যে তোমাদের রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে তুমি যেই কলেজে পাইবা, ওই কলেজ যদি পড়তে চাও যে স্যার আমি 1 নাম্বার কলেজ দিছি কিন্তু আমার এখানে আছে 3 নাম্বারটা, আমি এটাতে পড়বো না, তাইলে তুমি নিশ্চয়ন করবা না, মানে নিশ্চিত করবা না। নিশ্চয়ন বলতে একটা অপশন আছে যে হ্যাঁ স্যার আমার এটা আসছে এটাই পড়বো, এটার নাম নিশ্চয়ন বা নিশ্চিত। যদি তুমি না করো অটোমেটিক্যালি সেটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পরে আবার নতুন করে আবেদন চাইবে তোমাদের কাছ থেকে, নতুন করে আবার আবেদন করলে আবার এমন আছে তোমার সেই কাঙ্ক্ষিত প্রথমটা থাকতেও পারে বা আসতেও পারে। এই হলো কথা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নের জবাব দিব। ঢাকার ভিতরে হ্যাঁ প্রাইভেট কলেজগুলো হচ্ছে 25,500 টাকা করে, অনেক অনেক অনেক। হ্যাঁ জিপি 5 যারা পাইছো তারা অবশ্যই চান্স পাবে, টেনশন নাই, প্যারা নাই। আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আমি বলবো। আর কোনো প্রশ্ন থাকলে বলো, তবে খেয়াল রাখতে হবে ভর্তির ক্ষেত্রে তোমাকে অবশ্যই অনেক জিনিস মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি অমুক কলেজে পড়বো কিন্তু তোমার বন্ধু বান্ধবীরা অন্য কলেজে, আমি আবার এখান থেকে চলে যাব, তখন আবার একটু প্যারার মধ্যে থাকতে হবে। এই জন্য আগের চিন্তাই ভালো, আগের চিন্তা করাটাই ভালো, পরে কান্নাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তুমি আগেই চিন্তা ভাবনা করবা তুমি কি করো। এই সময়টা আমি বুঝি তোমাদের মধ্যে একটা হতাশার, কোন কলেজে যাব, কোন গ্রুপ নিব, কি সায়েন্সে থাকবো না কমার্সে চলে যাব। সায়েন্সের স্টুডেন্ট ভুলেও কমার্সে যাবা না, আর্টসের স্টুডেন্ট আর্টসেই থাকবা, কিন্তু আর কমার্সের স্টুডেন্ট যদি কমার্স ভালো না গেলে আগে আর্টসে চলে যাবে, বাট সায়েন্সের স্টুডেন্ট কমার্সে যায় না। আমি অনেকেই এরকম দেখছি, সায়েন্স থেকে গেছে কমার্সে, অনেকেই এইভাবে হিসাব করে। হিসাব বলে কি যে বিজ্ঞান বিভাগ হচ্ছে মাংস, আর কমার্স হচ্ছে মাছ ভাত, আর আর্টস বলতে হিউম্যানিটিজ মানে মানবিক হচ্ছে ডাল। এইটা বলে তোমরা কি মাংস খাইবা, কয় না স্যার আমি মাংস খাইতে ইত্যান্ন কিনলে আমার অ্যালার্জি, তাইলে তুমি মাংস খাইও না, মাছ খাও। ওরে তার মাছ খাওয়াইতে গিয়া সে কইতেছে মাছের কাঁটা গলায় আটকাই সে জীবনে শেষ, তার মানে কমার্সে তার জীবনটা শেষ। সেই জন্য বলি সায়েন্সের স্টুডেন্ট গেলে সে মানবিকে যেতে পারে, কারণ তারা বাংলাদেশ বিশ্ব পরিচয়টা বিষয় পড়ছে যেটা মানবিকের ইতিহাসের সাথে মিল আছে, খুব সহজে সে পারবে। কিন্তু সে কমার্সে গিয়া মাছের কাঁটা গলায় আটকায় জীবনে শেষ হয়ে যাইব। এই জন্য বলি দরকার নাই,
তুমি মানবিকে পড়ে অর্থনীতি নিলে কমার্সের প্রত্যেকটা সেক্টরে জব করতে পারবা। কমার্সে তুমি যদি চাও আমি স্যার কি কোন আমি একজন ব্যাংকার হতে চাই, ব্যাংক কর্মকর্তা হতে চাই, তাহলে তুমি মানবিকে গিয়ে অর্থনীতি নাও, দেখবো অর্থনীতি নিয়ে পাশ করলে ব্যাংকার। মানবিক দিয়ে ইংলিশ ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্ট থেকে পাশ করে আসলে তুমি ব্যাংকের চাকরির জন্য নিজেকে উপযুক্ত মনে করতে পারবা, জব করতে পারবা, কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। তুমি শুধু শুধু মাছের কাঁটা গলায় আটকায় মরার কোনো দরকার নাই। তোমাদেরকে মাছ মাংস ডাল ভাতের হিসাব করে করেই তোমাদের মাথাটা নষ্ট করা হয়। এই জন্য বলি কি কোনো সেক্টরই খারাপ না যদি তুমি তোমার এফোর্টটা ঠিক মতো দিতে পারো। মাংস খাইতে না পারলে ডাল খাইবা, কোনো রকমের জীবন অতিবাহিত করো, এটাই ভালো। উল্টা পাল্টা কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। যদি ভালো লাগে তাহলে মানবিকে পড়ো, রিল্যাক্সে কলেজ লাইফটা পার করবা। আইসিটি আর ইংরেজি বাংলা ব্যাকরণ কোনো রকমের ভালো মতো পড়াশোনা করে তুমি জিপি 5 পেতে পারো। অল্প পয়েন্ট 4.50 আপ এরকম থাকলে তুমি বোর্ড স্কলারশিপ পেয়ে যেতে পারো মানবিক থেকে। তো এই হলো টোটাল। তুমি চিন্তা করো তুমি কি করবা, ভাবো আমি বড় হয়ে কি হতে চাই, ভবিষ্যতে কি করতে চাই, সেই হিসাবে তোমার এই কলেজগুলো চয়েস করতে পারো। ওকে, মানবিক থেকে সব হওয়া যায়, চেষ্টা করলে পারবা। কমার্স থেকে তো তুমি ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে বিসিএস থেকে সব দিতে পারবা, সব কিছু থেকেই সব করা সম্ভব। 2 বছর সম্পূর্ণ সময় আছে এইচএসসি 27-এর জন্য। আর আরেকটা কথা, ভর্তির পরে ভর্তি হয়ে গেছো সুন্দর মতো, 20 তারিখে রেজাল্ট দিছে, কনফার্ম করে ফেলছো। কনফার্ম করে ফেলার পরে কনফার্ম করো, একটু ধৈর্য ধরি করো। ওকে, কনফার্ম করে ফেলার পরে কলেজে গেছো, কলেজে যাই কাগজপত্র সবগুলো তুমি জমা দিচ্ছো। জমা দেওয়ার পরে আগে আগে যাদের ভর্তি হয়, কলেজের সিস্টেমটা হচ্ছে আগে আগে তার রুল থাকে। এখন তুমি যদি চাও যে আগে আগে ভর্তি হয়ে আগে আগে সবার সামনে একদম সামনের বেঞ্চে তোমার রুল পড়ো, তাহলে তুমি আগে আগে ভর্তি হতে চাও। আর যদি কেউ মনে করো না স্যার কলেজে তো ভর্তির ডেট দিছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, আমি তো তোমাদেরকে দিলাম 1 সপ্তাহের মতো সময় দিচ্ছে, এই 1 সপ্তাহের মধ্যে স্যার আমি 3য় দিন যাব, 4র্থ দিন যাব, কোনো ঝামেলা নাই, তুমি যাও। প্রথম দিন তোমাকে কে বলে যাইতে, তুমি আস্তে আস্তে যাও, ধৈর্য ধরে যাও। ওকে, হ্যাঁ, আর অবশ্যই এত তাড়াহুড়ো করার নেই, আস্তে আস্তে করো। যদি চাও যে না আমার সিটটা সবার সামনে পড়ুক, তাইলে তুমি একটু সবার আগে প্রথম দিনে তুমি চলে যাবা। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে ক্লাস নিব, অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি। আইসিটি কোর্সের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাকে অবশ্যই অবহিত করবা এই নাম্বারে মেসেজ দিয়ে। আজকে চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না, ঠিক আরেকটি ক্লাসে এসে হাজির হব। খুবই গুরুত্বপূর্ণ টপিক বা এ যাবৎকালে আইসিটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো টপিক থাকলে এই চিহ্নযুক্ত সংখ্যা আছে, যেখান থেকে আমাদের পরীক্ষাতে সৃজনশীলে ঘোড়ার ঘ নং প্রশ্নটা আসে। তা আমরা ঘোড়ার ঘ নং প্রশ্নটা আগামী ক্লাসে ইনশাল্লাহ সংখ্যা চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সবাই তখন প্রস্তুতি নিও, ইনশাল্লাহ খাতা কলম রেডি রেখে আজকে চলে যাচ্ছি। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখো। আর ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।